All right, guys. So today we'll be studying Indian citizenship, which is mentioned in Part 2 of the Indian Constitution from Article 5 to Article 11, right? তো এবার কথা হচ্ছে যে এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট কেন, রাইট? দেখো, অন দ্য ডেট অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যেদিনকে আমাদের সংবিধান তৈরি হয় অন 26 জানুয়ারি 1950, মানে তৈরি হয় ইন দ্য সেন্স মানে ফোর্সে আসে। তো সেদিনকে আমাদের পক্ষে যেটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে এটা ডিসাইড করা যে কারা কারা আমাদের দেশের সিটিজেন, রাইট? কারণ যে লটা আমাদের তৈরি হবে, যে সংবিধানটা আমরা ফোর্সে আসবে, সেই সংবিধানটা কাদের কাদের জন্য অ্যাপ্লিকেবল হবে, সিটিজেনদের জন্য আলাদা, নন সিটিজেনদের জন্য আলাদা, রাইট? তো তার জন্য আমাদের এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। এবং এই চ্যাপ্টারটাতে মেনশন করা আছে যে অন দ্য ডেট অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশনস, ওই দিনকে অন দ্যাট পার্টিকুলার ডে ইটসেলফ 26 জানুয়ারি 1950, ওই দিনকে কারা কারা আমাদের সিটিজেনশিপ পাবে, রাইট? তো সেটা আর্টিকেল 5 to 11 মেনশন করা আছে। দুটো পার্ট, এটা ফার্স্ট পার্ট। আর একটা ফিউচারে যদি কারো সিটিজেনশিপ নিতে হয় বা কারো সিটিজেনশিপ চলে যায়, সেটা কিসের কিসের রুলস অ্যান্ড রেগুলেশনসের উপর যাবে, সেটা মেনশন করা যায় সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ। তো দুটো পার্ট, ফার্স্ট পার্ট আমরা পড়বো যেটা ফ্রম আর্টিকেল 5 to আর্টিকেল 11, যেটা আজকে পড়বো। সেটা হচ্ছে ওই দিনকে অন 26 জানুয়ারি 1950-তে কারা কারা সিটিজেনশিপ পাবে। আর একটা হচ্ছে যেটা পরবর্তী ক্ষেত্রে সিটিজেনশিপ কেমন করে গ্রহণ করা যেতে পারে বা কেমন করে চলে যেতে পারে, সেটা পরের পার্ট আমরা ডিসাইড করব। তো ফার্স্ট এটা পড়তে গেলে ফ্রম আর্টিকেল 5 to 11, প্রথম আমরা আর্টিকেল 5 দেখবো। আর্টিকেল 5-এ কি মেনশন করা আছে? আর্টিকেল 5-এ বলা আছে যে কোনো একটা ব্যক্তিকে আমাদের দেশের সিটিজেন হতে গেলে তাকে হি শুড হ্যাভ আ ডমিসাইল ইন ইন্ডিয়া। ডমিসাইল মানে কি? ডমিসাইল মানে যে পার্মানেন্ট রেসিডেন্ট, কাইন্ড অফ আ পার্মানেন্ট রেসিডেন্ট, ঠিক আছে? ধরো তুমি এখানে ইন্ডিয়াতে রয়েছো এবং ইন্ডিয়া থেকে তুমি বাইরের কোনো দেশে তুমি গেলে চাকরি করতে 2 বছরের জন্য, এবং সেখান থেকে এখানে চলে এলে আবার, তাহলে ওই দেশের কি তুমি সিটিজেনশিপ হয়ে গেলে? না, কখনই না। ওই দেশের তুমি সিটিজেনশিপ কখনই তুমি পাবে না। তাহলে তুমি কোথাকার ডমিসাইল? তুমি ইন্ডিয়ার ডমিসাইল। তো ইউ শুড হ্যাভ আ ডমিসাইল ইন ইন্ডিয়া, এটা ফার্স্ট, which has to be fulfilled by that particular person, যার ব্যাপারে কিন্তু সিটিজেনশিপের কথা হচ্ছে। আর আরও 3টে ক্রাইটেরিয়া আছে। ওই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে এই 3টে ক্রাইটেরিয়া, ঠিক আছে? 1 নম্বর সেটা হচ্ছে হি শুড বর্ন ইন ইন্ডিয়া, 1 নম্বর। 2 নম্বর ইদার অফ হিজ প্যারেন্টস শুড বর্ন ইন ইন্ডিয়া, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে 26 জানুয়ারি 1950-র আগে 5 বছর, মানে 1945 সাল থেকে 5 বছর পর্যন্ত তাকে ইন্ডিয়াতে থাকতে হবে, রিসাইড করতে হবে, তাহলে সে কিন্তু সিটিজেনশিপ পাবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা প্লাস হি শুড হ্যাভ এ ডমিসাইল ইন ইন্ডিয়া, এই দুটো যদি ফুলফিল করে, দেন আন্ডার আর্টিকেল 5 he or she will be able to get a citizen of India, right? ঠিক আছে? নেক্সট এবার কথা হচ্ছে যে নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কি আর্টিকেল 6। আর্টিকেল 6-এ কি বলা আছে? আর্টিকেল 6-এ দুটো পার্ট বলা আছে। একটা পার্ট আছে কি, একটা পার্ট হচ্ছে যে তোমরা জানো যে আমাদের দেশ যখন আনডিভাইডেড ইন্ডিয়া ছিল, তখন একটা কান্ট্রিকে নিয়ে খুব সমস্যা ছিল, যেটা পাকিস্তান। তো আর্টিকেল 6-এ বলা আছে যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছে, এবং আর্টিকেল 7-এ বলা আছে যারা ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেছে। তো এবার কথা হচ্ছে যে কোনো সময় কি যাওয়া আসার ব্যাপার ছিল? না, একটা ডেট ফিক্সড করা হয় 19 জুলাই 1948। সেই ডেটে বলা, ওটাকে পারমিট সিস্টেম ডেট বলা হয়। ওই ডেটে বলা হয় যে যদি কোনো ব্যক্তি মনে করে যে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসবে বা ইন্ডিয়া থেকে পাকিস্তানে যাবে, ঠিক আছে, দে আর ফ্রি টু ডু সো। কিন্তু মনে রাখতে হবে সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস এখানেও কিন্তু অ্যাপ্লিকেবল আছে। কি? যদি কোনো ব্যক্তি পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসে, ঠিক আছে, এই পারমিট সিস্টেমসের আগে, মানে 19 জুলাই 1948-এর আগে আসে, তাহলে তাকে হি উইল বি এবল টু গেট আ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, বাট প্রোভাইডেড হি অর সি হ্যাজ টু ফুলফিল 2 ক্রাইটেরিয়া। কি দুটো ক্রাইটেরিয়া? একটা, হি or either of his parents or either of his grandparents should born in India, এটা 1 নম্বর ক্রাইটেরিয়া। আর 2 নম্বর ক্রাইটেরিয়া, যবে থেকে সে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে তবে থেকে কিন্তু তাকে এখানে পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে, তাহলেই কিন্তু দ্যাট পার্টিকুলার পারসন উইল বি এবল টু গেট আ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, রাইট? নাও নেক্সট সেটা কি? নেক্সট হচ্ছে সেটা হচ্ছে যদি ওই 19 জুলাই 1948-এর পরে আসে, তখন কি হবে? যদি পরে আসে তখন কি সিটিজেনশিপ পাবে না? হ্যাঁ, তখনও পেতে পারে, বা ওই দিনকে বা পরে আসতে পেতে পারে। তার জন্য তাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ফুলফিল করতে হবে। এখানে অনেক বড় করে মেনশন করা আছে, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি। 1 নম্বর হচ্ছে সেটা যে হি or either of his parents or either of his grandparents should born in India। 2 নম্বর হচ্ছে তাকে এখানে যে আসতে হবে, এটা পারমিট সিস্টেম আন্ডার এখানে আসতে হবে, সেটা পার্মানেন্ট রিসেটেলমেন্টের জন্য এই মেন্টালিটি নিয়ে তাকে আসতে হবে। 3 নম্বর হচ্ছে সেই যদি এখানে আসেই থাকে, আসার পরে মিনিমাম তাকে 6 মান্থসের জন্য এখানে স্টে করতে হবে,
তারপর তাকে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, মানে সিটিজেনশিপ পাওয়ার জন্য। এবং যে রেজিস্ট্রেশন অফিসার আছে সেই রেজিস্ট্রেশন অফিসার তাকে কি করবে, তাকে এখানকার সিটিজেন হিসাবে তাকে রেজিস্টার্ড করবে। এই জিনিসগুলো যদি ফুলফিল করে দেন ওই পারমিট সিস্টেমসের দিনে বা পারমিট সিস্টেমসের পরে যদি কেউ এসে থাকে দেন অলসো হি উইল বি এবল টু গেট আ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, রাইট? এটা 6 নম্বর আর্টিকেলে বলা আছে। আর্টিকেল 7-এ কি বলা আছে? যদি আর্টিকেল 7 কিন্তু মনে রাখবে আর্টিকেল 5 এবং আর্টিকেল 6-এর থেকে 7 কিন্তু বেশি ক্ষমতাদায়ক, মানে ক্ষমতাশীল। সেই ক্ষমতাশীল কি কারণ? এই কারণেই যে কোনো একটা ব্যক্তি যদি পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে যায় কবে, ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে যায় কবে? 1 মার্চ, মনে রাখবে 1 মার্চ 1947। এই দিনের পরে যদি কোনো একটা ব্যক্তি ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে যায় এবং তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে আর্টিকেল 5 এবং আর্টিকেল 6-এর আন্ডারে যদি সে সিটিজেনশিপ পেয়েও থাকে সেটা কিন্তু মনে রাখবে সেটা বাতিল হয়ে যাবে, ঠিক? তাই জন্য বলা হয়েছে আর্টিকেল 7 কিন্তু কি না আর্টিকেল 5 এবং আর্টিকেল 6-এর থেকে, আর্টিকেল 5 এবং আর্টিকেল 6-এর থেকে এই দুটোর থেকে কিন্তু আর্টিকেল 7 কিন্তু বেশি পাওয়ারফুল, এটা কিন্তু মনে রাখবে, রাইট? এবার কথা হচ্ছে যে যদি কোনো একটা ব্যক্তি ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে যায় 1947 1 মার্চের পরে এবং সে যদি আবার ফিরে আসতে চায়, ইয়েস, দেন হি উইল বি এবল টু গেট আ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, বাট প্রোভাইডেড হি অর সি হ্যাজ টু ফুলফিল ফিউ ক্রাইটেরিয়া। সেগুলো কি? সেগুলো এটা 1 নম্বর, হি ইদার অফ হিজ প্যারেন্টস অর ইদার অফ গ্র্যান্ড প্যারেন্টস শুড বর্ন ইন ইন্ডিয়া। 2 নম্বর কি? তাকে এখানে রিটার্ন করতে হবে কি মেন্টালিটি নিয়ে, না পার্মানেন্ট রিসেটেলমেন্টের মেন্টালিটি নিয়ে রিটার্ন করতে হবে এবং এই পারমিট সিস্টেমসের আন্ডারে আসতে হবে। 3 নম্বর কি? 3 নম্বর সে এখানে আসবে এবং এখানে আসার পরে মিনিমাম থেকে 6 মান্থ তাকে এখানে থাকতেই হবে, মিনিমাম থেকে 6 মান্থ এখানে থাকতেই হবে। 4 নম্বর কি? 4 নম্বর তাকে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে রেজিস্ট্রেশন অফিসারের কাছে এবং রেজিস্ট্রেশন অফিসার তাকে কিন্তু কি না সিটিজেন হিসাবে তাকে রেজিস্টার্ড করবে। এই 5খানা যদি রুলস অ্যান্ড রেগুলেশন সে যদি ফুলফিল করে তাহলে 1947 1 মার্চের পরেও সে যদি ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে যাবে ফিরে আসে দেন অলসো দ্যাট পার্টিকুলার পার্সন উইল বি এবল টু গেট আ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, রাইট? এটা আর্টিকেল 7-এ বলা আছে। আর্টিকেল 8-এ কি বলা আছে? আর্টিকেল 8-এ কি বলা আছে? আর্টিকেল 8-এ বলা আছে অ্যাব্রডের ব্যাপারে। অ্যাব্রডের ব্যাপারে মানে যদি কোনো একটা ব্যক্তি সে যদি অ্যাব্রডে থাকে তাহলে কি সে সিটিজেনশিপ পাবে না? অ্যাব্রড মানে এখানে কিন্তু আমি পাকিস্তানের কথা বলছি না, কারণ পাকিস্তানের ব্যাপারে আমি অলরেডি অন্যান্য আর্টিকেলে আমি মেনশন করে দিয়েছি। তাহলে এখানে অ্যাব্রড মানে কি? পাকিস্তান বাদে আদার্স কান্ট্রি। হ্যাঁ, পেতে পারে। তোমরা দেখো যদি কোনো একটা ব্যক্তি অ্যাব্রডে থাকে তাহলে সে কিন্তু সিটিজেনশিপ পেতে পারে, প্রোভাইডার তাকে দুটো জিনিস এখানেও ফুলফিল করতে হবে। কি না? হি ইদার অফ হিজ প্যারেন্টস অর ইদার অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস শুড বর্ন ইন আনডিভাইডেড ইন্ডিয়া। আনডিভাইডেড ইন্ডিয়া মানে যেখানে, ঠিক আছে, ব্রিটিশ ইন্ডিয়াটাকেই বলা আনডিভাইডেড ইন্ডিয়া, রাইট? তাকে জন্মাতে হবে। 2 নম্বর হচ্ছে যে সে যে দেশে রয়েছে, যে দেশেই হোক না কারণ সেই দেশের ডিপ্লোম্যাটিক যে হেড রয়েছে এবং কাউন্সিলের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে তার কাছে যে ইন্টারন্যাশনাল সিটিজেনশিপ হিসাবে গুলো দেখে তার কাছে ইন্ডিয়ান সিটিজেন হিসাবে রেজিস্টার্ড থাকতে হবে। তাহলেই কিন্তু মনে রাখবে যদি কোনো একটা ব্যক্তি যে অ্যাব্রডও থাকে দেন অলসো দ্যাট পার্টিকুলার পার্সন উইল বি এবল টু গেট আ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। এটা আর্টিকেল 8-এ বলা আছে। আর্টিকেল 9-এ কি বলা আছে? আর্টিকেল 9-এ বলা আছে যে অন দ্য ডেট অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, ওই দিনের আগে কোনো একটা ব্যক্তি যদি অন্য কোনো ফরেন কান্ট্রি যদি সিটিজেনশিপ গ্রহণ করে থাকে তাহলে কিন্তু মনে রাখবে সে কখনোই কিন্তু আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে পারবে না, ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে পারবে না ওই দিনকে, ঠিক আছে? আর্টিকেল 10-এ কি বলা আছে? আর্টিকেল 10-এ বলা আছে যে ফ্রম 5 to 6 আর্টিকেল 10-এ কি বলা আছে? আর্টিকেলগুলোর উপর ভিত্তি করে তুমি একবার সিটিজেনশিপ নিয়ে নিলে সেই সিটিজেনশিপটা কন্টিনিউ থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবে এখানে একটা পার্টিকুলার ওয়ার্ড খুব বলা আছে এখানে, ঠিক আছে, লাইন খুব বলা আছে, ঠিক আছে, দিস পার্ট, ঠিক আছে, সাবজেক্টেড টু দ্য প্রভিশনস অফ এনি ল দ্যাট মেড বাই দ্য পার্লামেন্ট। তার মানে পার্লামেন্টই প্রথম যার এই আর্টিকেল 10-এর মাধ্যমে ল মেকিং পাওয়ার কিন্তু ইন্ট্রোডিউস করেছে। এটা কিন্তু সবসময় মনে রাখবে, এটা আর্টিকেল 10-এ মেনশন করা আছে। আর্টিকেল 11-এ কি বলা আছে? আর্টিকেল 11-এ বলা আছে তুমি সিটিজেনশিপ পেয়ে গেলে এবং সিটিজেনশিপ পাওয়ার পরে সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন তো সিটিজেনশিপের ব্যাপারে আছে। তুমি সিটিজেনশিপ হয়ে গেলে তুমি যা কিছু তাই করতে পারো না, তো সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো কিন্তু আর্টিকেল 11-এ বলা আছে। এবং শুধু তাই না, ফ্রম আর্টিকেল 5 to 8 তুমি একবার সিটিজেনশিপ নেওয়ার পরে সেই সিটিজেনশিপ যদি রিভোক করতে হয়, ঠিক আছে, তাহলে মনে রাখবে সেই রিভোকেশনসটাও কিন্তু করতে হবে। রিভোকেশন সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোও কিন্তু কোথায় মেনশন করা আছে না আর্টিকেল 11-এ মেনশন করা আছে। আর্টিকেল 11-এর আন্ডারে সেই ক্ষমতা আছে
তোমার যে তুমি সিটিজেনশিপ পেয়ে গেলে, এবার সিটিজেনশিপ যদি রিভোক করতে হয় অবভিয়াসলি বেসড অন ফিউ ক্রাইটেরিয়া, তাহলে কিন্তু রিভোক করতে পারে। তার মানে আর্টিকেল 11 রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড রিভোকেশন সেটা কিন্তু ইন রিগার্ডস টু দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া সেটা কিন্তু মেনশন করা আছে আর্টিকেল 11 আর আর্টিকেল 10 কি ফার্স্ট ল মেকিং পাওয়ার কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল পার্লামেন্টের মাধ্যমে, সেটা কি মেনশন করা আছে আর্টিকেল 10 রাইট। তো চলো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। ফ্রম 5 to 11 নাম্বার আর্টিকেল ইন পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস। এরপরে পার্ট 2 পড়বো, যেটাতে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এবং ফিউচারে কোনো ব্যক্তি সিটিজেনশিপ যাওয়া এবং পাওয়া কী করে হয় সেটা কিন্তু আমরা বুঝবো ওই পার্ট 2-তে। অলরাইট, আজকে যেটা করলাম সেটা যে 26 জানুয়ারি 1950-তে কারা কারা সিটিজেনশিপ পেতে পারে। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গ্রেট ডে, বাই বাই, টেক কেয়ার।